আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। এদিকে এনসিপির সঙ্গে আজ বর্ধিত আলোচনায় বসছে ঐকমত্য কমিশন। জানাবো হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রী সহ 6 নারীর। এবং সর্বশেষ জানাবো 10 মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি প্রায় 10%। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অধিকাংশ আন্দোলনের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা, উস্কানি শেখ হাসিনার। আওয়ামী লীগের নেতারা দেশের ভেতর বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অপতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দিচ্ছেন শেখ হাসিনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ায় স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরও অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছরে ইস্যু করা এসব অস্ত্রের অন্তর্বর্তী সরকার ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যে অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশ চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাদের অবতৎপরতা থেমে নেই, অব্যাহতভাবে তারাই দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রয়োগ খুব একটা হচ্ছে না। আগামী দিনগুলোতে এই অ্যাক্টটিকে অধিকতর কার্যকর করার প্রক্রিয়া চলছে। এক পর্যায়ে জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মাঠ পর্যায়ে এর প্রয়োগ শুরু হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেন, গত 17 থেকে 18 বছরে আওয়ামী লীগ অনেক টাকা লুটপাট করেছে। তাদের পক্ষে ওই টাকা ব্যয় করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার না। কিন্তু সরকারকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা সরকারের ব্যাপার। এগুলো নিয়ন্ত্রণ না করে পলাতক নেতাদের উপর দোষ চাপিয়ে দায় এড়ানো যাবে না। এক প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন, যেসব অস্ত্র লুট হয়েছে সেগুলো নিশ্চয়ই ভালো মানুষের হাতে পড়েনি, দুষ্কৃতকারী এবং সন্ত্রাসীদের হাতেই পড়েছে। সুতরাং দেশে অন্যায় অপরাধ তো হবেই। আমি মনে করি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এ কারণে নানা আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পরপরই বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক চক্রান্ত শুরু করে পরাজিত রাজনৈতিক শক্তি। নানা ইস্যুতে গড়ে তোলা হয় একের পর এক আন্দোলন। এসব আন্দোলনের বেশিরভাগ ক্ষেত্রেই নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। কোনো কোনো ক্ষেত্রে শেখ হাসিনা টেলিফোন বা গ্রুপ কলে উস্কে দিয়েছেন এসব আন্দোলন। শেখ হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভেস্তে যায় আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য। এরপর শুরু হয় নতুন ষড়যন্ত্র। শক্তি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয় দলের শীর্ষ পর্যায় থেকে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে তারা। 20 এপ্রিল খুলনা ও শরীয়তপুরে তারা বড় মিছিল করে। এছাড়া মিছিল করেছে বরিশাল, যশোর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজধানীর মিরপুর, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা, পল্লবী, যাত্রাবাড়ী, মহাখালী এবং লালবাগ সহ বিভিন্ন স্থানে। শক্তি জানান দিতেই গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর উপর হামলা করা হয়। এর আগে 8ই ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা চালায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা আ.ক.ম মোজাম্মেল হক ক্যাডাররা। এতে এক ছাত্র গুলিবিদ্ধ হন। এছাড়া ভারতে অবস্থান করে সম্প্রতি গাইবান্ধা আওয়ামী লীগ নেতার সঙ্গে কথোপকথনে শেখ হাসিনা বলেছেন, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। এটি যে শেখ হাসিনার বক্তব্য তা ফরেনসিক বিশ্লেষণে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা এ ধরনের বক্তব্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নেতাকর্মীদের উস্কে দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন। এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতার সঙ্গে শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন এবং তার বক্তৃতা ভাইরাল হয়েছে। তার একটি ভার্চুয়াল বক্তব্যের পর ধানমন্ত্রী 32 নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বাড়িঘর, অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম বলেন, যারা অস্ত্র জমা না দিয়ে সরকারের নির্দেশ অমান্য করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই অস্ত্রগুলোর বিষয়ে সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। লাইসেন্সগুলো বাতিল হওয়া দরকার। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। যারা অস্ত্র জমা দেয়নি তাদের মধ্যে অনেক দুষ্কৃতকারী থাকতে পারে। ওই দুষ্কৃতকারীরা যে কোনো সময় নাশকতা ঘটাতে পারে। তারা কোথায় আছে তা জানা দরকার। এনসিপির সঙ্গে আজ বর্ধিত আলোচনায় বসছে ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আজ আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকাল 10:30 থেকে এনসিপির সঙ্গে কমিশনের বর্ধিত আলোচনা শুরু হবে। সংস্কার প্রশ্নে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। এর অংশ হিসেবে গত 19 এপ্রিল এনসিপির সঙ্গে আলোচনা হয়। তবে ওই দিন সব সুপারিশ নিয়ে দলটির সঙ্গে আলোচনা শেষ হয়নি। সেদিন মূলত সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলো আলোচনা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আজ দ্বিতীয় দফায় আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অনেক বিষয় ঐক্যমত্য আছে। সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়নি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে ঐক্যমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত্য কমিশন। গত 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়ার পর গত 20 মার্চ দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা শুরু করে কমিশন। 39টি দলের কাছে মতামত চেয়ে চিঠি দিয়েছিল ঐক্যমত্য কমিশন। এই দলগুলোর মতামতের ভিত্তিতে তাদের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করা হচ্ছিল। বিএনপির সঙ্গে 3 দিন আলোচনা করা হয়েছে। তাদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে আলোচনা শেষ হয়েছে। এখনো পর্যন্ত বিএনপি সহ 25টি দল ও জোটের সঙ্গে কমিশনের প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ এনসিপি নেত্রী সহ 6 নারীকে জনসভায় অবমাননার অভিযোগে হেফাজতে ইসলাম বাংলাদেশকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি 3 নেত্রী ও 3 সাংস্কৃতিক ব্যক্তিত্ব। দুপুরে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশ দাতার হলেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ এবং সাংস্কৃতিক অঙ্গনের 3 নারী, উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামেলিয়া শারমিন চূড়া। এই নোটিশের বিষয়ে ক্যামেলিয়া শারমিন চূড়া বলেন, সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ নারীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অবমাননাকর, অশ্লীল ও গর্হিত ভাষায় বক্তব্য প্রদান করেন। এমন বক্তব্য শুধু নারীর সম্মানহানি নয়, এটি মানবাধিকার, সংবিধান ও সুস্থ সমাজের চেতনার বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এক বিবৃতিতে নোটিশদাতা বলেন, নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কেউ দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু জনসমাবেশে নারীদের বেশ্যা বলা নারীর মর্যাদার উপর সরাসরি আঘাত। এটা নারীর অধিকার ও লড়াইয়ের প্রতি অবমাননা। আমাদের অবস্থান এর ঘোর বিরোধী। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকারের প্রস্তাবে যারা নারী সংস্কার কমিশন গঠনে যুক্ত ছিলেন তাদের জনপরিসরে গালিগালাজ করা সমগ্র বাংলাদেশের নারীদের জন্য হুমকি। নারীর স্বাধীনতা ও জীবনমানের উপর প্রণীত প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু অবমাননা বরদাস্ত করা হবে না। এছাড়া ইসলামী আইনের আলোকে হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন কিনা সেই প্রশ্ন উত্থাপন করেছেন নেত্রীরা। লিগ্যাল নোটিশ নারীর মর্যাদা রক্ষায় সচেতন নাগরিক সমাজ ও সংস্কৃতি কর্মীদের একটি শক্তিশালী প্রতিবাদ। এতে নারী বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রত্যাশা ব্যক্ত করা হয়। নোটিশে আইনজীবী পলাশ হেফাজতে ইসলামের উদ্দেশ্যে বলেছেন, আপনি বা আপনারা শান্তিপ্রিয় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান বিশ্বাসী নন, সেহেতু আপনি বা আপনারা বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছেন। অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে অসম্মানসূচক ও মানহানিকর বিভিন্ন বক্তব্য প্রকাশ ও প্রচার করেছেন। এটি শুধু নারী বিষয়ক সংস্কার কমিশনেরই নয়, বরং বাংলাদেশের সব নারীর জন্য মানহানি ও অবমাননাকর বলে প্রতীয়মান হচ্ছে। হেফাজতে উদ্দেশ্যে নোটিশে বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে আপনি বা আপনারা এই কমিশনের সঙ্গে বা সরকারের সঙ্গে কোনো ধরনের গঠনমূলক আলোচনা না করে কমিশনের সম্মানিত ও সংগ্রামী নারী নেত্রীদের গালিগালাজ করেছেন। এটি সম্পূর্ণ আইন ও ধর্মের পরিপন্থী বলে সর্বজন স্বীকৃত। তথাপি ওই গালিগালাজকে আপনারা সাধারণভাবে গ্রহণ করে উৎসাহ দিয়েছেন। ফলে প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।